স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। 3টি আসনে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন একটি আসনের প্রার্থী। গণঅভ্যুত্থানের শরিক দলগুলোর জন্য ছাড় দিয়েছে 63টি আসন। দলটির স্থায়ী কমিটির সদস্যরা জানান, কোনো আসনে বিদ্রোহী প্রার্থী থাকবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছে এই ঘোষণার পর উপস্থিত নেতারা এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন। শুধু দিনাজপুর নয়, ফেনী 1 ও বগুড়া 7 এই 3টি আসনে লড়বেন তিনি। শারীরিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত তিনি প্রার্থী হবেন কিনা এ নিয়ে যে সংশয় ছিল তার অবসান হলো। প্রায় 2 দশক ধরে দল ও নির্বাচন পরিচালনায় ওতপ্রোতভাবে জড়িত থাকলেও কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রথমবারের মতো বগুড়া 6 সদর আসন থেকে প্রার্থী হচ্ছেন। এটা তার মা খালেদা জিয়ার আসন হিসেবেই পরিচিত। চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 5 ঘন্টার বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 237 আসনে প্রার্থী বাছাই করা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই তালিকা ঘোষণা করেন। জানান, বাকি আসনগুলোর প্রার্থী জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হবে। আমি অবগত বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনের পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও 1 আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3, মির্জা আব্বাস ঢাকা 8, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, সালাউদ্দিন আহমদ লড়বেন কক্সবাজার 1 আসন থেকে। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। বাংলাদেশের নির্বাচন মানে উৎসব মুখর একটা নির্বাচন আমরা দেখতে চাই। আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হবে, হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক আগামী নির্বাচনে যাবে, ঐক্যবদ্ধভাবে যাবে এবং প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানাবে। মনের দুঃখ তো থাকতেই পারে, নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। শিগগিরই বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণার কথা জানানো হয়েছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা জানেন 237 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। আর এই প্রার্থী তালিকা ঘোষণার পর সেখানকার নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে বরিশাল, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আর শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীর আসনগুলোতে কারা মনোনয়ন পেলেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, সারা দেশের মতো রাজশাহীর 6টি আসনেও মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে 6টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা বিএনপির দুর্দিনের নেতা, প্রবীণ নেতা, পরীক্ষিত নেতা। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। আমরা একটু তার কাছ থেকে প্রতিক্রিয়া জেনে নেব তার কাছ থেকে। তিনি রাজশাহী সদর আসনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। একটু আপনার প্রতিক্রিয়া একটু শুনতে চাই। হ্যাঁ, আসলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশকে রক্ষা করা, আমাদের দলের সকল প্রার্থীরা যেন বিপুল ভোটে যেন বিজয়ী হয়, দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতা শহীদ জিয়া বেগম খালেদা যে দল আছে, তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছেন। এবং আমাদের সমপর্যায়ের অনেক নেতাই ছিল, কিন্তু তারা ভালো বন্ধু যাদেরকে নমিনেশন দিয়েছে, বাকিরা সবাই আমাদের পরিবারের সদস্য। আমরা একসঙ্গেই সবাই কাজ করছি এবং আমি ধারণা করছি যে 1996 সালে রাজশাহী বিভাগে 39টা আসনের মধ্যে আমরা 38টা আসন পেয়েছিলাম। 2001 সালেও 39টা আসনের মধ্যে 38টা আসন পেয়েছিলাম। আমি আশা করছি এটা দুর্গ শহীদ জিয়ার, ধানের শীষে বেগম জিয়ার, এখন তারেক রহমানের আমরা আশা করছি, কারণ আমরা পরীক্ষিত। আমরা প্রেসিডেন্টের সময়, ম্যাডামের সময় আমরা দেশ পরিচালনা করা এবং রাজশাহীবাসীর ভালোবাসা অর্জন করেছি এবং ব্যাপক উন্নয়ন সাধিত করেছিলাম। আমরা সততার সঙ্গে
এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজশাহী তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমাদের অনেক ছোট ভাইরা শাহাদত বরণ করেছে, আমাদের গুম হয়ে গেছে, আমাদের হাজার হাজার কর্মী জেলে ছিল। সব মিলেই আমাদের আজকের নেতাকর্মীরা আজকের অত্যন্ত সুন্দর এক পর্যায়ে আছে। এখন আমাদের দলেরটা আমাদের পরিবার, আমাদের সব আসনেই যারা নমিনেশন দিয়েছে, তারেক রহমান সাহেব, স্ট্যান্ডিং কমিটির ম্যাডাম, তারা এখন সবাই একসঙ্গেই কাজ করবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং ভোটের মাঠে জয় নিশ্চিত করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহীর খবর, আমরা বরিশাল 5 আসনের যিনি প্রার্থী, ত্যাগী নেতা এবং বারবার নির্বাচিত বরিশাল সদর আসন থেকে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তিনি মূলত এই আসনে মনোনয়ন পেয়েছেন। আমরা সরাসরি একটু মুজিবুর রহমান সরোয়ারের সঙ্গে কথা বলবো, তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা যদি তার সঙ্গে একটু কথা বলি, যে আমরা জানি যে মুজিবুর রহমান সরোয়ার ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিন এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিজয়ী হয়েছিলেন এবং মেয়র হয়েছেন, সংসদ সদস্য হয়েছিলেন। আমরা এখানে মুজিবুর রহমান সরোয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই, তার অনুভূতি জানতে চাই যে আপনি মনোনয়ন পেয়েছেন, দলীয় মনোনয়ন পেয়েছেন। আমরা যদি একটু আপনার অনুভূতি জানতে চাই, যে আপনার অনেকে তো মনোনয়ন পাননি, সব মিলিয়ে আপনার অনুভূতি জানতে চাই। আমরা অনেক দিন পরে হলেও দেশের মানুষ ভোট দিতে পারে নাই, প্রায় 3টি সংসদ চলে গেছে। এখানে মানুষের মধ্যে যে আনন্দ ফুর্তি, সেটার বড় ব্যাপারটা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য আমরা অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আজকে সামনে ভোট হতে যাচ্ছে, এটি আমাদের কাছে একটি বড় আনন্দের ব্যাপার। অনেকে তো প্রতিদ্বন্দ্বিতা ছিল, মনোনয়ন পাননি, তাদের কোনো দুঃখ কষ্ট আছে, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের বলবো, এখানে আমরা রাজনীতিতে আমি এখান থেকে কমিটি থেকে যখন কেন্দ্রীয় কমিটি থেকে আমার ঢাকায় নেওয়া হয়েছে, তখনও এদের সাথে আমার একটা ভালো সখ্যতা ছিল এবং সবাই আন্দোলন করেছে রাজনীতি করার জন্য। আমরা একটা দূরদৃষ্টি নিয়ে আমরা কাজ করছি এবং আমি আশা করি সবাই মিলেমিশে একসাথে মিলেই আমরা কাজ করব। যেমনটা বলছেন যে সবাই মিলে মনোনয়ন অনেকেই চেয়েছেন, কিন্তু সবাই মিলে মূলত বিএনপির যে দুর্গ বরিশাল, সেই দুর্গে মূলত সবাই মিলে ধানের শীষের বিজয় ঘটবে, এমনটাই তারা বলছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার এখানে নেতাকর্মীরা কি বলছেন? আমাদের রাজশাহী এবং বরিশাল থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, আপনি একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি জানেন যে চট্টগ্রামের 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 10টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে। সীতাকুণ্ডের চিত্রটা আমরা ভিন্ন দেখছি, যেহেতু এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে কেন্দ্রীয় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয় নাই, তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি তাদের সমর্থক যারা আছেন তারা রাস্তায় নেমে পড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 ঘন্টা ধরে কিন্তু তারা এখানে অবরোধ করে রেখেছে, টায়ার জ্বালিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন দাগোদা করে আগুন জ্বলছে সড়কের মাঝখানে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে আসলাম চৌধুরীর সমর্থক যারা আছে তারা রাস্তায় নেমে কিন্তু তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দিয়ে যাকে দিয়েছে তারই প্রতিবাদে তারা কিন্তু রাস্তায় নেমেছে। তারা বলছেন এই মনোনয়ন বাতিল করে তো আসলাম চৌধুরীকে যতক্ষণ পর্যন্ত মনোনয়ন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারে অচল করে ফেলবে, এমন ঘোষণা দিয়ে কিন্তু এখানে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি। বিক্ষুব্ধকারীরা তারা অবস্থান নিয়েছেন সড়কে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তাদের অবস্থান দেখা যাচ্ছে। তারই কারণে কিন্তু যে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। এদিকে পণ্যবাহী যে যানবাহন রয়েছে সেই পণ্যবাহী গাড়ি, সব গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। এখানে স্লোগান দেওয়া হচ্ছে, তারা বলছে তাদের যে দাবি সে দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখবে। তারই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল বন্ধ হওয়ার কারণে যাত্রীরা কিন্তু মহা একটা সমস্যায় পড়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জি জয়, আপনাকে ধন্যবাদ।
দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে লড়বেন তারেক রহমান। দর্শক, আর এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। চলুন দেখে আসি। বগুড়ার মানুষ উন্মুখ হয়ে আছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জনাব তারেক রহমানকে বগুড়ার মানুষ নির্বাচিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া ৭ আসনে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন। এর জন্য বগুড়াবাসী আমরা আনন্দিত। প্রত্যেকটা জনগণ যাকে আশা করে সেই তারেক রহমান বাংলাদেশে বগুড়ার আসন নিয়েছেন। উনি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামীতে তারেক রহমানই হবেন এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ, বিশেষ করে বগুড়ার জনগণ শতভাগ ভোট ধানের শীষে দিয়ে ওনাকে নির্বাচিত করবেন। তরুণদের যে নেতা তারেক রহমান বগুড়া সদর ৬ আসন থেকে নির্বাচন করবেন ধানের শীষ মার্কায়। আজ আলহামদুলিল্লাহ আমাদের সে আশা পূরণ হয়েছে। আমাদের দিনাজপুরবাসীর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিএনপি তৃণমূল থেকে শুরু করে বিএনপি পরিবারে আমরা যারা আজকে ৪৭ বছর ধরে যে বিএনপিতে যারা দিনাজপুরে যারা বিএনপি করে, আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। দিনাজপুরের সর্বোচ্চ উন্নয়ন হবে, যেহেতু ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি এখানে, উনি মানুষ হয়েছে এখানে। আমরা সবাই ম্যাডামকে ভালোবাসি, আমরা বিপুল ভোটে ম্যাডামকে বিজয় করবো ইনশাআল্লাহ। সদর ৩ থেকে নির্বাচন করবে এবং আমরা এটা আমাদের এটা প্রাণের দাবি ছিল এবং আমরা আমাদের যে চাওয়া পাওয়া এটা আমরা পাই গেছি ইনশাআল্লাহ। আশা করি যে এখন থেকে অন্যান্য সম্ভাব্য সকল প্রার্থী আপনার নেমে যাবে একজন প্রার্থীর পক্ষে, দল যাকে মনোনয়ন দিয়েছে। সংসদে পাশ হওয়া কোনো প্রস্তাবের বিষয়ে গণভোট হতে পারে, তবে আগে গণভোট তারপর সংসদ, এটা আইনের পরিপন্থী। এমন মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। আইনজ্ঞরা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো আদেশ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্বচ্ছতা রয়েছে। শাহ আলী জয়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে প্রণয়ন হয় জুলাই জাতীয় সনদ। তবে এর বাস্তবায়নের পথরেখা কি হবে তা নিয়ে বিতর্কে জড়িয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো। আইনজ্ঞরা বলছেন ঐকমত্য কমিশনের বাস্তবায়ন আদেশে এমন অনেক বিষয় রয়েছে যা বিদ্যমান সংবিধানের পরিপন্থী। বিশেষ করে সনদের প্রস্তাবনাগুলো প্রথম সংসদের ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে এমন নির্দেশনাকে তারা বলছেন নজিরবিহীন। তাদের মতে জাতীয় সংসদ গঠনের আগে গণভোট হওয়ার সুযোগ নেই। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনি বৈধতা সেটা সম্ভব, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে পরবর্তী পার্লামেন্টে নির্বাচনের মাধ্যমে। দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। মানে আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। ঐকমত্য কমিশনে আলোচিত হয়নি এমন অনেক বিষয় হঠাৎ করে ঠাঁই পেয়েছে সনদ বাস্তবায়নের প্রস্তাবিত আদেশে। এ কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মনে করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যেমন পরিপক্কতা ছিল না সংস্কার কমিশনের মেম্বারদের মধ্যে, তেমন পরিপক্কতা ছিল না যে সমস্ত পার্টিগুলো ওখানে গিয়ে বার্গেনিং করেছে তাদের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় বোকামি করেছে, ভুল করেছে, অন্যায় করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের সাথে নোট অফ ডিসেন্টগুলোকে যদি তারা উল্লেখ না করে থাকেন, এটা একটি অন্যায় হয়েছে। কারণ আমানতে খেয়ানত করা হয়, যেটা আমরা বলি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তাহলে আমার মনে হয় গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ১ সপ্তাহ সময় বেঁধে দিল উপদেষ্টা পরিষদ। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ। পরিষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ১৭ অক্টোবর সংসদ প্লাজায় জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দল। এরপর থেকে জুলাই অভ্যুত্থানের পক্ষের অংশীজনদের নানা আপত্তি অনিশ্চয়তায় ফেলে সনদের ভবিষ্যৎ। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকায় জুলাই সনদের উপর গণভোট সহ অন্যান্য ইস্যুতে প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত নেবেন বলে আগেই জানিয়েছিল সরকার। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক, যেখানে রাজনৈতিক দলগুলোর এই মতভিন্নতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক দলগুলোকে আরো 7 দিন সময় দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে
নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আলোচনা বা বৈঠকের আয়োজনও রাজনৈতিক দলগুলোকেই করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। জুলাই সনদ প্রণয়ন ও গণভোটের বিষয়ে একমত হওয়ায় ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নেওয়া সব রাজনৈতিক দলকেই ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিইসি জানান, পোস্টাল ব্যালটের অ্যাপ উন্মুক্ত হবে 16 নভেম্বর। যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন তারা পোস্টাল ব্যালটে ভোট দেবে। ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ নির্মাণের দায়িত্ব পড়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে সেল গঠন করেছে ইসি। সেখানে যে কোনো ঘটনায় সঠিক তথ্য যাচাই করা যাবে বলেও জানান তিনি। সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ঘোষণা করা হবে। তার মতে নির্বাচন ও সংস্কার দুই প্রক্রিয়ায় একসাথে চলবে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের প্রতীক বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। বলেন, রাষ্ট্রপতি নয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের 2025-27 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দুলন। সোমবার রাজধানীর মগবাজারে বাজুস কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি এনামুল হক দুলন স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার 1.5% করার দাবিও জানান তিনি। 15 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে, এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। আমাদের স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায়, সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। কাজেই অবশ্যই আমাদের এই সেক্টরটাকে লালন পালন করতে হবে, আমাদের এই সেক্টরটাকে দেখতে হবে। আন্তর্জাতিক সংবাদ। কাল নিউ ইয়র্ক সিটি নির্বাচন। জরিপে এগিয়ে থাকা জোহরান মামদানি শহরটিতে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় কেউ মেয়র নির্বাচিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করেছেন। ডেমোক্রেট এই রাজনীতিকে সম্ভাব্য জয়রথ থামাতে অদৃশ্য প্রার্থী হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই কমিউনিস্ট জয়ী হলে তার প্রিয় শহর নিউ ইয়র্ক ধ্বংস হয়ে যাবে। নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া আয়ারল্যান্ড সিরিজের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নারী উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে, আর আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। বিসিবি সভা শেষে মিডিয়া উইংয়ের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, শুধুমাত্র তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত গণমাধ্যমকেই এখন থেকে ক্রিকেটের ইভেন্ট কভার করার অনুমতি দিবে বিসিবি। এছাড়া প্রতিটি গণমাধ্যমের জন্য 1 বছর মেয়াদের পাস দেওয়া হবে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।